সো ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমি তোমাদের সরলরেখার বেশ কিছু থিওরি আলোচনা করেছিলাম। আজকে থিওরির দ্বিতীয় অংশ আমরা শুরু করছি। পরের পার্ট থিওরির সেকেন্ড পার্টের ক্লাস শুরু করছি আর কি। তাহলে আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা কি বলতো, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ কি বলতো, প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার। অ্যাকচুয়ালি প্রবণতা ছেদিতাংশ আকারে সরল রেখার সমীকরণ, কিসের সমীকরণ বলতো? সরল রেখার সমীকরণ। প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণটা কি? সিম্পলি প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। দেখো, সরলরেখার সমীকরণে একটা x আর একটা y থাকবে, ঠিক আছে? এবার এই m আর এই cটা কি? mটা হচ্ছে প্রবণতা বা গ্রেডিয়েন্ট বা স্লোপ। এই mটাই হচ্ছে কি বলতো, স্লোপ। আর এই সিটা কি? সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। y অক্ষের একটা সরলরেখা যদি থাকে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে একটা সরলরেখা। ধরে নাও এই সরলরেখাটারই প্রবণতা ছেদিতাংশ আকার হচ্ছে এটা। তো এই সিটা হচ্ছে এই y অক্ষের ছেদিতাংশ। এবার y অক্ষ, এই সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? এই বিন্দুতে ছেদ করেছে, তাই না? তো সি মানে হচ্ছে মূল বিন্দু থেকে y অক্ষকে সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করেছে ওইটুকুর দৈর্ঘ্যটাই হচ্ছে সি, মানে এখান থেকে এটুকু হচ্ছে সি, ঠিক আছে? এবার এমটা হচ্ছে স্লোপ। এমটা স্লোপ মানে হচ্ছে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই স্লোপ অর্থাৎ এম সমান হবে ট্যান থিটা। কী হয় বলো তো? ট্যান থিটা। এগুলো আমরা জানি। সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। এবার এটা তো আমি জাস্ট সূত্রটা বললাম, আমরা এই সূত্রটাকে গঠন কিভাবে করে করব? এই থিওরিটাকে, এই যে y = mx + c তৈরি যে হচ্ছে, এটা কিভাবে? চলো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একটা কাজ করো, এই যে সরলরেখা, এই সরলরেখাটার উপরে যে কোনো একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি x, y। এই সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা নিলাম x, y। হ্যাঁ, ছোটো করে নিলাম উপরে, মানে এই বিন্দুটা হচ্ছে x, y, ঠিক আছে? এবার বলো তো, এখান থেকে এটুকু হচ্ছে সি। কেন? কারণ y অক্ষ এই বিন্দুতে ছেদ করেছে, ওই জন্য সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। মানে y অক্ষকে সরলরেখাটা ছেদ করেছে, তো এখানে একটা অংশ তৈরি হয়েছে, ওই জন্য এই বিন্দুটা, মানে এটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। মানে y অক্ষ যে বিন্দু, কোনো একটা বিন্দুতে ছেদ করে y অক্ষের একটা অংশ তৈরি করেছে, ওই জন্য এই অংশটাই হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। এবার কথাটা হচ্ছে, আমরা এই বিন্দু থেকে x অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করলাম। হ্যাঁ, জাস্ট লম্ব অঙ্কন করলাম। আর এই যে বিন্দুতে y অক্ষকে ছেদ করেছে সরলরেখাটা, সেই বিন্দু থেকে এই সরলরেখার উপর একটা লম্ব আমরা অঙ্কন করলাম। এখন একটা কথা বলো আমাকে, এই বিন্দুটা যদি x, y হয়, তার মানে মূল বিন্দু থেকে এখান থেকে এটুকু x একক এসেছে, আর এখান থেকে এই পুরোটা y একক এসেছে, তবেই তো এই বিন্দুতে আসতে পেরেছে। সিম্পল জিনিস। তাহলে ওই জন্য এই বিন্দুটা হচ্ছে x, y। এবার আমার একটা কথা বলো, এখান থেকে এটুকু যদি x হয় তাহলে এখান থেকে এটুকু x। এবার এখান থেকে এটুকু যদি y হয় তাহলে এখান থেকে এটুকু হবে, মানে এখান থেকে এটুকু হবে c। এখান থেকে এটুকু যদি c হয় তাহলে এখান থেকে এটুকু হবে c। এবার বলো তো, এই পুরোটা হচ্ছে y,
এখান থেকে এটুকু হচ্ছে সি। তাহলে এই পুরোটা ওয়াই থেকে এই সি অংশটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা পড়ে থাকবে না, তাহলে এই অংশটা ওয়াই মাইনাস সি। ঠিক আছে, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই মাইনাস সি। তাহলে একটা কথা বলো আমাকে, এই সরলরেখার উপরে এই এক্স অক্ষটা লম্ব আছে, এই সরলরেখাটা এই সরলরেখাটা এই অক্ষের উপরে এই সরলরেখার উপরে লম্ব আছে। তাহলে একটা নির্দিষ্ট সরলরেখার উপরে যদি একাধিক লম্ব থাকে তাহলে লম্বগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে না, পরস্পরের সঙ্গে প্যারালাল হবে না। এটা লাইন আর এটা লাইন, এই সরলরেখা দুটো প্যারালাল মানে সমান্তরাল। তাহলে সমান্তরাল সরলরেখার ছেদক এটা হচ্ছে এই সরলরেখাটাকে এই সমান্তরাল সরলরেখা দুটোর ছেদক বলতে পারি। ওই জন্য এটা কোণের সাথে এটা কোণ সমান হবে অ্যাকর্ডিং টু কারেসপন্ডিং অ্যাঙ্গেলস, অর্থাৎ অনুরূপ কোণ হিসেবে। তাহলে এই কোণ আর এটা কোণ যদি থিটা হয় তাহলে এটা কোণ থিটা। এবার চলো বলো তো, এটুকু একটা সমকোণের ত্রিভুজ হয়ে গেল না? এখান থেকে এটুকু একটা সমকোণের ত্রিভুজ হয়ে গেল। এবার সমকোণের ত্রিভুজের আমরা কি লিখতে পারি? ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি বলো? ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি বলো? ট্যান থিটা সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে এটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্বটা আছে ওয়াই মাইনাস সি আর ভূমিটা হচ্ছে এক্স। তাহলে ওয়াই মাইনাস সি বাই হচ্ছে এক্স। এখন আমরা ট্যান থিটাকে আমরা এম ধরে দিতে পারি, ওই জন্য এটা সমান সমান এম। তাহলে আমাকে একটা কথা বলো, এই এক্সটা এবারে গুণ হয়েছে, অন্য পারে গিয়ে ভাগ হলো, এবারে কী পড়ে থাকবে? ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স হয়ে যাবে না? এই এক্সটা এবারে ভাগ হয়েছে, ওপারে গিয়ে গুণ আমরা করতে পারি। আমরা এই অংশটুকুর ক্যালকুলেশন করতে চাইছি, জাস্ট এই অংশটুকুর ক্যালকুলেশন আমরা করতে চাইছি। তাহলে এই এক্সটা এবারে ভাগ হয়েছে, অন্য পারে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে বলো তো? এবারে এম এক্স, এ মাইনাস সিটা এবারে সে হলো প্লাস সি। তাহলে দেখো তো এই আকারটা আসলো কিনা, এই আকারটা আসলো কিনা? আসলো। এটাই হচ্ছে কি বলতো? প্রবণতা ছেদিতাংশ আকার অর্থাৎ স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে দেখো, তাহলে সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। এবার তোমাকে যদি বলা হয় যে সি যেহেতু ওয়াই অক্ষের ছেদিতাংশ, তো ওয়াই অক্ষকে যে বিন্দুতে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে ওই ওই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে? তুমি ভেবে দেখো, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এক্স অক্ষের এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, তার মানে 0, এখান থেকে এটুকু হচ্ছে সি। তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্কটা হবে 0, সি। সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটার স্থানাঙ্কটা কি হচ্ছে বলো তো? 0, সি। ঠিক আছে, চলো তোমাদের যদি আমি একটা এক্সাম্পল যদি দিয়ে দিই তাহলে কাহিনীটা হয়তো আরও সহজ হয়ে যাবে। চলো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের। একটা সরলরেখা 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল টু 5, এটা হচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এবার যেহেতু এটা একটা সরলরেখার সমীকরণ, আমরা এর ক্ষেত্রে স্লোপটা বের করব কিভাবে করে, আর ওয়াই অক্ষের ছেদিতাংশটা কিভাবে করে বের করব। তাহলে সিম্পলি এই সমীকরণটাকে এই আকারে সাজিয়ে দিচ্ছি, মানে ওয়াই সমান কী হবে ওটা আমরা বের করছি। তাহলে 2x টাইপারে আছে, আমরা ওয়াই সমান বের করবো, তাহলে x যুক্ত পদটাকে অন্য পারে নিয়ে চলে যাই। তাহলে 3y পড়ে থাকলো, এবারে 3y ইকুয়াল টু 5 মাইনাস 2x। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু কী হচ্ছে বলো? 3টা y এর সঙ্গে গুণ হয়েছে, অন্য পারে গিয়ে ভাগ। তাহলে 5 মাইনাস 2x বাই কী বলো তো? 3। তাহলে y ইকুয়াল টু 5 মাইনাস 2x বাই হচ্ছে 3। এবার আমরা 3 দিয়ে যদি একে যদি 5কেও ভাগ করে দিই, 3 দিয়ে যদি 2x, দেখো নিচে যদি ভাগ হয়ে থাকে, মানে নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে ভাগ হয়ে থাকে, আর উপরে যতটি পদ থাকবে যতটি টার্ম থাকবে প্রত্যেকটা টার্মকে ভাগ হবে। তাহলে 5কেও 3 দিয়ে ডিভাইড, মাইনাস 2xকেও 3 দিয়ে ডিভাইড। এবার এই সমীকরণটাকে আমরা আরও একটি সাজিয়ে দিই। তাহলে y ইকুয়াল টু x যুক্ত পদটাকে সামনে নিয়ে চলে আসছি, মাইনাস 2/3 ইন্টু হচ্ছে x, এই প্লাস 5/3টাকে আমরা পরে লিখলাম। তাহলে এই সমীকরণটাকে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে আমরা সাজিয়ে দিলাম। তাহলে বলো তো এক্সের সাথে যেটা গুণ হয়ে থাকবে সেটাকে আমরা কী বলবো বলো? এক্সের সাথে যেটা গুণ হয়ে থাকবে সেটা আমরা কী বলবো বলো? স্লোপ। এটাই হচ্ছে স্লোপ। আর এই 5/3টা হচ্ছে কি বলো তো?
ছেদিতাংশ। তাহলে এই 5/3টা হচ্ছে ছেদিতাংশ আর -2/3টা হচ্ছে স্লোপ। তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে ওই সরলরেখার আমরা ছেদিতাংশ আর স্লোপটা আমরা বের করতে পারবো। অথবা এই সরলরেখাটাকে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে বলো, 0, ছেদিতাংশ যেটা আছে কিনা 5/3। এই বিন্দুতে এই সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে সরলরেখাটি এই বিন্দুতে ছেদ করেছে। কেন? কারণ 5/3টা হচ্ছে ওর ছেদিতাংশ। ঠিক আছে, এভাবে করে আমরা কোনো একটা সরলরেখার ছেদিতাংশ বা স্লোপ বের করতে পারবো। ঠিক আছে, সিম্পলি স্লোপ আর ছেদিতাংশ বের করতে বললে কোনো একটা সরলরেখা থেকে এই আকারে সাজিয়ে দেবো। হ্যাঁ, চলো এবার আমরা জানবো সেটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকারটা কি? বিন্দু প্রবণতা আকারটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে বিন্দু প্রবণতা আকারে সমীকরণ, সরলরেখার সমীকরণ। বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ। এটা বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ। তাহলে বিন্দু প্রবণতা আকারে এই সরলরেখার সমীকরণটা কীভাবে করে তৈরি হচ্ছে? তোমরা মনে করো এর আগের দিনের আমাদের আমি যে থিওরি ক্লাসটা করেছিলাম ওখানে আমি দেখেছিলাম যে x1 আর y1 একটা বিন্দু আর একটা x2, y2 একটা বিন্দু। এই দুটো বিন্দু যদি একটা নির্দিষ্ট সরলরেখার উপরে যদি দাঁড়িয়ে থাকে, একটা নির্দিষ্ট সরলরেখার উপরের অবস্থিত দুটো বিন্দু যদি হয় এরা, তাহলে স্লোপ নির্ণয়ের যেটা সূত্র, স্লোপ ইকুয়াল টু হচ্ছে এম ইকুয়াল টু কী, মানে স্লোপ অ্যাকচুয়ালি আমি স্লোপ ভাষাটা না লিখলে চলবে। এম ইকুয়াল টু যেটা আমরা পেয়েছিলাম সেটা কি বলতো, y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1। এই সূত্র থেকে আমরা সরাসরি এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারবো। মানে ধরে নাও যে এটা হচ্ছে একটা সরলরেখা, এটা মানে x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখার এখানে এইটুকু থিটা কোণ উৎপন্ন করে সরলরেখাটা, আর এই সরলরেখার উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু হচ্ছে x, y। ঠিক আছে, এবার এই সরলরেখার উপরে অবস্থিত অন্য যে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নিলাম x1, এই বিন্দুটার স্থানাঙ্ক নিয়ে নিলাম x1, y1। এই বিন্দুটার স্থানাঙ্ক নিয়ে নিলাম x1, y1। তাহলে বলো তো x1, y1 এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, আর এই সরলরেখার উপরে অন্য যে কোনো একটা বিন্দু হিসেবে x, y নিলাম। তাহলে এটা যে কোনো বিন্দু হলে গেলেও এই সরলরেখার উপরে অবস্থিত একটা বিন্দু, তাহলে ওটা বিন্দু আর এটা বিন্দু, এই দুটো বিন্দুকে তো আমরা বলতে পারি যে একটা সরলরেখার উপরে অবস্থিত দুটো বিন্দু। তাহলে সেই ক্ষেত্রেও তো আমরা স্লোপ নির্ণয়ের সূত্র আমরা এই ক্ষেত্রেও তো আমরা ব্যবহার করতে পারি যে m ইকুয়াল টু কী বলতে পারি বলো, m ইকুয়াল টু এটাকে আমরা x2 y2 হিসেবে যদি ব্যবহার করি তাহলে উপরে হবে y2 মাইনাস y1 যেহেতু, কিন্তু এখানে আমরা y2 লিখবো না, y2 এর জায়গায় আমরা y ব্যবহার করছি, আর নিচে হচ্ছে x2 মাইনাস x1। এবার x2 এর জায়গায় আমরা x ব্যবহার করলাম, মানে এটুকুকে x2 y2 হিসেবে ব্যবহার যদি করি তাহলে কি বলতো এই সূত্র থেকে তো এই থিওরিটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, x মাইনাস x1 যেটা, এটা এবারে ডিভাইড হয়ে যাবে, এসে মাল্টিপ্লাই হবে m ইন্টু x মাইনাস x1 ইকুয়াল টু সমানের পরে পড়ে থাকলে y মাইনাস y1, অর্থাৎ y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু x মাইনাস x1। তাহলে এই থিওরি থেকে এই দুটি বিন্দু যদি অবস্থিত হয় তাহলে সেই বিন্দুর সাপেক্ষে আমরা স্লোপ নির্ণয়ের সূত্র আমরা এর আগের দিন জেনেছিলাম। আর এই সূত্র থেকে কি বলতো এই থিওরিটা তৈরি হয়, মানে যে কোনো বিন্দু x, y নিয়ে আমরা আর একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে কি বলতো ওই সরলরেখাটার একটা সমীকরণ তৈরি করলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি বলতো বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ। মানে একটা বিন্দু যদি জানা থাকে x1, y1, আর তার যদি এই থিটার সাপেক্ষে যদি কি বলতো প্রবণতা যদি জেনে থাকে তাহলে সরলরেখার সমীকরণ গঠন করা যায়। অথবা চলো
আমরা একটা গঠন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। ধরে নাও যে একটা সরলরেখা, এখান থেকে বুঝে নাও যে এখান থেকে এইটুকু, এই থিটার জায়গাতে আমি 60 ডিগ্রি নিলাম, 60 ডিগ্রি আমি নিলাম, তাহলে ট্যান থিটা সমান কী হবে বলো? ট্যান থিটা সমান কী হবে বলো? ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, আর ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে কত বলো? √3। এবার এই সরলরেখার উপরে অবস্থিত একটা বিন্দু x1, y1 আছে কিনা, ওই x1, y1 এর জায়গাতে আমরা নিয়ে নিচ্ছি, এই বিন্দুর আগে নিয়ে নিচ্ছি হয়তো 2,3 নিয়ে নিলাম, ঠিক আছে। তখন তাহলে তোমরা আমাকে বলো যে এই সরলরেখার সমীকরণটা কীভাবে করে আমরা তৈরি করতে পারবো। দেখো, সরলরেখার সমীকরণ তৈরি করার জন্য এটুকুই যথেষ্ট, y - y1 = m × x - x1। এখানে m এর মান ট্যান থিটার মান √3, আর এটাই তো m। তাহলে y - y1 কিনা, y1 এর জায়গাতে এখানে কি আছে? 3 আছে, তাহলে এখানে 3 নিয়ে নিলাম, = হচ্ছে m এর মান হচ্ছে √3 × x - x1 এর জায়গাতে কি আছে? 2 আছে। এই তো এটুকুই তো x1, y1 এর জায়গাতে নিয়েছি, তার মানে x1 এর জায়গাতে 2 আছে, তাহলে 2টাকে এখানে বসে দিলাম। এখন বলো, সরলরেখার সমীকরণটা তৈরি হয়ে গেলো না? এখানে একটা এই সরলরেখার সমীকরণ সরলরেখাটার আরও ভালো আমরা সমীকরণ তৈরি করতে পারবো, y - 3 = √3 x - 2 √3, তাহলে হবে √3x - y + 3 - 2 √3 = 0। এই সরলরেখাটার এরকম আমরা একটা ভালো সমীকরণ তৈরি করতে পারি, ঠিক আছে। দেখো, সরলরেখার একটা সমীকরণ তৈরি হলো। এভাবে করে যদি আমরা কি বলতো, মানে প্রবণতা যদি জেনে থাকি, অর্থাৎ সুলভ যদি জেনে থাকি, আর ওই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু যদি জানি, তাহলে সরলরেখার সমীকরণ আমরা তৈরি করতে পারবো, অথবা সরলরেখার সমীকরণ থেকে আমরা সুলভ নির্ণয় করতে পারবো, এটা তো অবশ্যই। এবার চলো দেখি, এই যে আমরা বিন্দু প্রবণতা আকারে সরলরেখার যে সমীকরণ পেলাম, এটা থেকে অন্য কিছু তৈরি করার চেষ্টা করি। চলো একটা মজাদার কনসেপ্ট তৈরি করি আমরা। হ্যাঁ, এই যে y - y1 = m × x - x1 যেটা রয়েছে, y - y1 = m × x - x1 আছে। m মানে কি বলতো? ট্যান থিটা, একবার লিখে দিই, ট্যান থিটা × x - x1, y - y1 ট্যান থিটার জায়গায় আমরা লিখতে পারি না যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, আর এখানে কি হয়ে যাচ্ছে বলো তো? x - x1, যেটা আছে লিখে দিলাম। একটা কথা বলো, এই সাইন থিটাটা উপরে আছে, তার মানে গুণ হয়েছে, এপারে এসে কী হবে? ডিভাইড হবে, তার মানে y - y1 বাই হচ্ছে সাইন থিটা। এবারে কস থিটাটা নিচে থেকে গেল, x - x1 গুণ হয়েছিল উপরে, তাহলে বসবে x - x1। তাহলে কি বলো তো, এই সরলরেখার আরেকটা কাহিনী তৈরি হলো। এটাকে আমরা ধরে নিচ্ছি, দেখো এটা অনুপাতের সাথে এটা অনুপাতের সমান, সেটা সমান আমরা r ধরে। এবার r এ আসছি, r এরও একটা ভালো কাহিনী আছে। যাই হোক, তাহলে আমরা এটা এই অনুপাত আর এই অনুপাত সমান আমরা r ধরে নিলাম। এবার এই r এরও একটা কাহিনী আছে। অ্যাকচুয়ালি এই যে একটা আমরা রিলেশন পেলাম, এই কাহিনীটাকে মানে এটাকে বলে প্রতিসম আকার। কি বলে এটাকে? বলে প্রতিসম আকার। এটাকে বলে প্রতিসম, এটাকে কি বলে বলো তো? প্রতিসম আকার, অর্থাৎ সিমেট্রিক্যাল ফর্ম। কি বলো তো? সিমেট্রিক্যাল ফর্ম। ইন ইংলিশ হুইচ ইজ কল্ড সিমেট্রিক্যাল ফর্ম। তাহলে এই যে আমি বলছি আর এর একটা কাহিনী আছে, চলো কিভাবে করে কাহিনীটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। একটু চিত্র থেকে আমরা বুঝবো। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছ, y - y1 বাই সাইন থিটা x - x1 বাই কস থিটা = r। আমরা এই কাহিনী থেকে তো এই সমীকরণটা তৈরি হয়েছে। x1 y1 কোনটা? এটা। আর x, y হচ্ছে এটা। আমরা এই বিন্দু থেকে সরলরেখার উপরে একটা লম্ব টানলাম, আর এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে একটা লম্ব টানলাম, তার মানে এগুলো হচ্ছে এক একটা লম্ব, ঠিক আছে। এখান থেকে ঢুকে একটা সমকোণী ত্রিভুজ। আসি ওখানে, বলো তো
আর এখান থেকে এই সরলরেখার উপরে একটা লম্ব টেনে দিলাম, এগুলো হচ্ছে লম্ব। একটা কথা বলো, এটা যদি x1, y1 হয়, তাহলে এখান থেকে x1 একক গেছে, তারপর এখান থেকে এটুকু y1 একক গেছে, তবে তো এটা x1, y1 বিন্দুতে আসতে পেরেছে। তাহলে এখান থেকে একটু x1 আর এখান থেকে একটু y1। এবার এখান থেকে এটুকু যদি y1 হয়, বলো তো এটুকুর সাথে এখান থেকে এইটুকু সমান না, এটুকু। তাহলে এটুকু যদি y1 হয়, তাহলে এটুকু যদি y1 হয়, তাহলে এটুকু y1। ঠিক আছে, এবার আমাকে আরও একটা কথা বলো ভাই, এটুকু কি বলো, x, y। তাহলে এই বিন্দুটাতে x, y হয়, তাহলে মূল বিন্দু থেকে বলো হাঁটি করে এখানে x একক এতটা এসেছে, এতটুকু x একক এসেছে, এই পুরোটা কত বলো, x একক এসেছে। তারপর এখান থেকে এটুকু পুরোটা y একক, পুরোটা হচ্ছে y একক, এই পুরোটা y একক, আর এখান থেকে এটুকু x একক, এখান থেকে x একক গেছে, এখান থেকে y একক গেছে, তবে তো এই বিন্দুতে আসতে পেরেছে, তাই না? তাহলে আমাকে একটা কথা বলো ভাই, এই পুরোটা যদি x হয় আর এখান থেকে এইটুকু যদি x1 হয়, এই পুরোটা যদি x হয় আর এইটুকু যদি x1 হয়, তাহলে আমাকে একটা কথা বলো, আমি এই পুরোটা থেকে মানে x থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিলে গেলে এই অংশটুকু পড়ে থাকে না ভাই? তাহলে এখান থেকে এটুকু কি হবে, পুরোটা মানে x মাইনাস x1, মানে এই x1 একক অংশটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এটুকু পড়ে থাকলো x মাইনাস x1। এবার এখান থেকে এটুকু x মাইনাস x1 হলো, এখান থেকে যদি x মাইনাস x1 হয়, তাহলে এটুকুর সাথে কোনটুকু এটুকু সমান না? তাহলে এটুকু যদি x মাইনাস x1 হয়, তাহলে এইটুকু হচ্ছে x মাইনাস x1। ক্লিয়ার? আবার এই পুরোটা হচ্ছে y, আর এখান থেকে একটু y1, তাহলে পুরোটা y থেকে এই y1 অংশটুকু আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে এটুকু পড়ে থাকছে না? তাহলে পুরোটা হচ্ছে y, আর এখান থেকে এটুকু y1 বাদ দিয়ে দিলাম, এখান থেকে এটুকু লেখার জায়গা হচ্ছে না, হ্যাঁ বাইরে লিখি, পুরোটা হচ্ছে y, মানে পুরোটা হচ্ছে y থেকে y1 অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম, এটুকু কি, এটুকু হচ্ছে y মাইনাস y1 আর এটুকু হচ্ছে x মাইনাস x1। তাহলে বলো তো এটুকু যদি থিটা হয়, এটুকু তো থিটা, তাহলে বলো তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটুকু যদি x মাইনাস x1 হয়, তাহলে এটুকু কি হবে বলো, y মাইনাস y1। তাহলে আমি বলছিলাম না আর এর একটা কাহিনী আছে, আর কোনটা বলো তো, আর হচ্ছে এই যে এখান থেকে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে দূরত্ব, এখান থেকে এটুকু হচ্ছে আর। দেখো আর সমান ওটা হচ্ছে কিনা, দেখো আর সমান এটি আসছে কিনা, চলো তুমি দেখো এটা বাই, মানে দেখো এটাকে যদি আমি ধরি, এটাকে যদি আমি অন্য কিছু যদি ধরে নিই, তবুও কি বলো তো এগুলো আসবে। দেখো কিভাবে করে, আমি যদি এই কোণের সাপেক্ষে, এই যে সমকোণের ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটুকু কি বলো, এটুকু যে ভূমি, আর এটুকু কি এই আর অংশটুকু, আমি বলছি না এটা বিন্দু আর এটা বিন্দুর মধ্যে দূরত্বটাই হচ্ছে আর, তাহলে এটুকু কি বলো, এটুকু হচ্ছে অতিভুজ। এটা যদি ভূমি হয় আর এটা যদি অতিভুজ হয়, তাহলে ভূমি বাই অতিভুজ মানে x মাইনাস x1 ইকুয়াল টু, মানে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে আর, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা। কি থিটা? cos থিটা। এবার একটা কাজ করো, এই আর cos থিটার জায়গাকে এক্সচেঞ্জ করে নাও, x মাইনাস x1 বাই হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে আর। চলো আবার আমরা এটা ভূমি বাই অতিভুজ করলাম, এখন আমরা লম্ব বাই অতিভুজ করব, মানে কি বলতো y মাইনাস y1 মানে লম্ব বাই অতিভুজ, y মাইনাস y1 বাই আর লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু হচ্ছে কি বলতো, লম্ব বাই অতিভুজ সমান কি হয় ভাই, সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে একটা কথা বলো আমাকে, আমি আর সাইন থিটার পজিশনকে এক্সচেঞ্জ করে নিচ্ছি, y মাইনাস y1 বাই হচ্ছে সাইন থিটা ভাই। তাহলে এখানে কি, চলো যাই, আর এখানে চলে আসলো, বলো তো আর এর মান এটা, এখানে আর এর মান এটা, তাহলে আর এর মান কি আলাদা হবে, আর এর মানগুলো সমান হবে, তাহলে এখানকার আর এর মান আর এখানকার আর এর মান সমান, তার মানে y মাইনাস y1 বাই সাইন থিটা, y মাইনাস y1 বাই হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু x মাইনাস x1 বাই cos থিটা। আর এই দুটোই হচ্ছে আর এর মান, ওই জন্য হচ্ছে এটা সমান হচ্ছে আর। দেখো তো ভাই ওই জিনিসটা আসলো কিনা, এটা আসলো কিনা দেখো। তাহলে এটাকে আমরা বলি প্রতিসম আকার বা সিমেট্রিক্যাল ফর্ম, ওখানে লিখেছি প্রতিসম আকার বা সিমেট্রিক্যাল ফর্ম, এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম। ঠিক আছে,
তাহলে এই যে সিমেট্রিক্যাল ফর্ম আমরা কিভাবে করে তৈরি করতে হয়, এখানে কিন্তু ছাত্রছাত্রীদের অনেকের প্রচুর কনফিউশন হয় যে কিভাবে করে এই আরটা। এবার আরও একটা জিনিস, আর একটা কাহিনী আছে। বলো তো আরটা এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব না? তাহলে বিন্দুর মধ্যে দূরত্ব আমরা ক্লাস 9-এ শিখেছিলাম। কি শিখেছিলাম বলো তো? যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে করে নির্ণয় করতে হয়। এটা বিন্দু আর এটা বিন্দুর মধ্যে দূরত্ব রুট ওভার কী হবে বলো, এক্স মাইনাস এক্স অন তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। মনে আসছে ক্লাস 9-এ কি শিখেছিলা? স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের চ্যাপ্টারে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে করে নির্ণয় করতে হয়, এটাই হচ্ছে ওই সূত্রটাই আমরা প্রয়োগ করলাম। তাহলে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব সেটা আমরা আর ধরেছি, তাহলে সেটা সমান সমান আর। ঠিক আছে, মানে আর সমান এটা বা আর সমান এগুলো হতে পারে। ঠিক আছে, আর সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বা সাইন থিটা, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, অথবা আর সমান এটা। তাহলে এটাকে আমরা বলবো সিমেট্রিক্যাল ফর্ম। এটা আমরা কি বলবো? সিমেট্রিক্যাল ফর্ম। ঠিক আছে, এবার দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ কিভাবে করে গঠন করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। তাহলে আমরা প্রথমে একটা চিত্র নিয়ে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, মূলবিন্দু, একটা সরলরেখা আমরা নিচ্ছি। ঠিক আছে, এটা একটা সরলরেখা। এই সরলরেখার উপরে দুটো আমরা বিন্দু নিচ্ছি। এখানে একটা বিন্দু নিয়ে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে আর একটা বিন্দু নিয়ে নিচ্ছি এক্স টু ওয়াই টু। মানে একটা সরলরেখার উপরে যদি তুমি দুটো বিন্দু জানো, তাহলে এই দুটো বিন্দুর সাপেক্ষে আমরা এই সরলরেখাটার সমীকরণ কিভাবে করে তৈরি করব। সিম্পল কথাটা কি বলতো, যে এই সরলরেখার উপরে অবস্থিত দুটো বিন্দু, তাহলে এই বিন্দু দুটো দিয়ে এই সরলরেখাটার সমীকরণ আমরা কিভাবে করে তৈরি করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো সমীকরণ তৈরি করার জন্য আমাদের চল দরকার এক্স আর ওয়াই। তাহলে এক্স ওয়াই দিয়ে আমরা যে কোনো আর একটা বিন্দুকে নিয়ে নিচ্ছি। এই সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু হিসেবে আমরা এই সরলরেখার উপরে অবস্থিত যে কোনো দুটো বিন্দু হিসেবে, মানে যে কোনো একটা বিন্দু, মানে যে কোনো বিন্দু হিসেবে একটা বিন্দু আমরা নিয়ে নিচ্ছি এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা একটা কথা বলো, এটা বিন্দু এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান মানে এটা বিন্দু, আর এটা বিন্দু দিয়ে এই সরলরেখার যে কি বলতো স্লোপ, সেটা আমরা কিভাবে করে নির্ণয় করব। এটা ধরে নাও যে থিটা। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। এটা বিন্দু আর এটা বিন্দুর সাপেক্ষে এই সরলরেখার স্লোপ যেটা ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে কোটি দুটোর বিয়োগফল উপরে, নিচে ভুজ দুটোর বিয়োগফল। সেইটা তো আমাদের কি বলে স্লোপ নির্ণয়ের থিওরি থেকে আমরা এটা লিখতে পারলাম। এবার এটা বিন্দু আর এটা বিন্দুর সাপেক্ষে এই সরলরেখার স্লোপ নির্ণয় করলাম। এবার এটা বিন্দু আর এটা বিন্দুর সাপেক্ষে মানে এক্স টু কমা ওয়াই টু, অর্থাৎ এটা বিন্দু আর এটা বিন্দুর সাপেক্ষে আমরা সরলরেখাটির স্লোপ কিভাবে করে নির্ণয় করবো বলো? ওয়েট আ মোমেন্ট, মানে এটা বিন্দুর সাথে এটা বিন্দুর, মানে এটা বিন্দুর সাথে এটা বিন্দুর, এই বিন্দু মানে এই দুটো বিন্দু দিয়ে, দেখো এই দুটো বিন্দু দিয়ে এই সরলরেখার স্লোপ নির্ণয় করলাম। এবার এই দুটো বিন্দু দিয়ে সরলরেখাটির স্লোপ কি হবে, মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এক্স টু কমা ওয়াই টু, এই দুটো বিন্দু দিয়ে এই সরলরেখাটার স্লোপ কি হবে? সেক্ষেত্রেও থিটা মানে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে বলো? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে নিচে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে একটা কথা বলো, এই দুটো বিন্দু দিয়েও এই সরলরেখার স্লোপ তৈরি হলো, আর এই দুটো বিন্দু দিয়ে ওই সরলরেখারই স্লোপ তৈরি হলো। তাহলে একটা নির্দিষ্ট সরলরেখার স্লোপ কি আলাদা হবে? একই হবে। তার মানে স্লোপের মান দুটোকে আমরা ইকুয়াল লিখতে পারি না? তাহলে এটা আর এটা ইকুয়াল হবে না পরস্পরের সঙ্গে? এরা পরস্পরের সঙ্গে ইকুয়াল। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান নিচে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু উপরে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান।
তাহলে কি বলতো, এটাই হচ্ছে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এটা। এখানে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম না, দেখো এটা একটা সমীকরণ। তাহলে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ এটাই, আমরা এটাকে বলি দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ। দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ এটাই। তোমাদের যদি বলা হয় যে দুটো বিন্দু যদি দেওয়া হয় একটা সরলরেখার উপরে, তাহলে ওই দুটো বিন্দু ছাড়াও আর একটা বিন্দু নিয়ে নিবা, যে কোনো একটা বিন্দু x, y, আর সেটার ভিত্তিতে ওই সরলরেখার সমীকরণটা তৈরি করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে একটা আমি এক্সাম্পল দিয়ে দিই। ঠিক আছে, চিত্রটা মেটাচ্ছি না, এটা চিত্র রাখছি। জাস্ট এখানে x1, y1 এর জায়গাতে আমরা নিয়ে নিয়েছি 3, -4, আর এখানে নিয়েছি 1, 2। মানে x1, y1 এর জায়গাতে 3, -4, আর x2, y2 এর জায়গাতে 1, 2। তাহলে দুটো বিন্দু নিলাম। ঠিক আছে, এই সরলরেখার উপরে দুটো বিন্দু নিলাম, এই বিন্দু দুটোর সাপেক্ষে সরলরেখাটার সমীকরণ তৈরি করব। ঠিক আছে, মানে x1, y1 এর জায়গাতে 3, -4, আর x2, y2 এর জায়গাতে 1, 2, আর অন্য যে কোনো বিন্দু x, y আমাদের নিতে হবে সমীকরণ তৈরি করার জন্য। তাহলে আমরা কি করবো বলো, আমাদের সূত্রটা কি তৈরি হলো বলো, y - y1 / x - x1। তাহলে y - y1 বলতে -4, তাহলে y - -4 বাই হচ্ছে নিচে x - x1 বলতে হচ্ছে 3 ইকুয়াল টু y2 - y1 মানে হচ্ছে এখানে y2 বলতে 2 -4, 2 -4 বাই x2 - x1, x2 এর জায়গাতে আছে 1 মাইনাস হচ্ছে 3। তাহলে জাস্ট আমরা সূত্রটা প্রয়োগ করলাম। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে বলো, y -4 আর নিচে হচ্ছে x - 3 ইকুয়াল টু এখানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 4, আর নিচে কি হয়ে যাচ্ছে বলো তো, 1 - 3 মানে হচ্ছে -2। আমরা এখানে কি হয়ে যাচ্ছে, সমান 2 + 4 মানে হচ্ছে 6, আর -2 নিচে 2 দিয়ে কাটলে হবে 3, তাহলে ইকুয়াল টু হচ্ছে -3। একটা কাজ করি, y + 4 তো এপারে থাকলো, এই -3 সাথে x - 3 যদি গুণ হয় তার মানে কি হবে, -3x মাইনাস মাইনাসে প্লাস 3 3 9। তাহলে এটি হয়ে গেল। এবার সমীকরণ এপারে যদি আমরা নিয়ে চলে আসি তাহলে হবে 3x + y - 5 = 0। তাহলে কি বলো তো, এই বিন্দু দুটো যে সরলরেখার উপরে আছে সেই সরলরেখার সমীকরণটা হচ্ছে এটা। এই বিন্দু দুটো যে সরলরেখার উপরে আছে সেই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, একেবারে। এবার কি বলে যে এই বিন্দু দুটো এই সরলরেখার উপরে আছে কিনা, মানে এই বিন্দু দুটো দিয়েই এই সরলরেখার সমীকরণ তৈরি হচ্ছে কিনা, তুমি সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে জাস্ট বসিয়ে দেখে নাও। x এর জায়গায় 3 বসাও, তাহলে 3 3 9, আর y এর জায়গায় -4 বসাও, তাহলে 9 - 4 মানে হচ্ছে 5, 5 - 5 = 0। তার মানে সমীকরণকে সিদ্ধ করছে। 1, 2 বসিয়ে দেখে নাও, এখানে যদি 1 বসাই তাহলে 3 একে 3, আর এখানে হচ্ছে 2, তাহলে 3 + 2 - 5 মানে হচ্ছে 0। তাহলে কি বলতো, দুটো বিন্দুকে সিদ্ধ করছে এই সমীকরণটা। মানে এই দুটো বিন্দু দিয়েই এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তার মানে কি বলতো, সমীকরণটা সঠিক। মানে সমীকরণটা সঠিক কি না, সরলরেখার সমীকরণটা সঠিক কি না সেই জিনিসটা ভালো, মানে ওই বিন্দু দুটো এই সরলরেখার উপরে আছে, এটা কিভাবে করে বুঝবো, জাস্ট বিন্দুগুলোকে x এর জায়গাতে ভুজটাকে বসে দাও, কোটির জায়গাতে মানে y এর জায়গাতে কোটিটাকে বসিয়ে দাও, বসিয়ে দেখে নাও যে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। যদি সমীকরণকে যদি সিদ্ধ করে তাহলে বলতে পারো যে হ্যাঁ এই বিন্দু দুটো এই সমীকরণ, মানে এই বিন্দু দুটো এই সরলরেখার উপরেই অবস্থিত, মানে যে সরলরেখার উপরে অবস্থিত সেই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম, সেটা কি, কোনো একটা সরলরেখার সমীকরণ যে আকারেই থাকুক না কেন তাকে যদি এই আকারে যদি নিয়ে চলে আসো, x/a প্লাস হচ্ছে y/b = 1।
এই আকারে যদি নিয়ে চলে আসো তাহলে ভেবে নাও ছেদিতাংশ আকারে চলে আসলো। অ্যাকচুয়ালি কোনো সরলরেখার সমীকরণ মানে সরলরেখার সমীকরণ এই রূপে আসা মানে ছেদিতাংশ আকারে চলে এসেছে। ছেদিতাংশ আকারে কেন এটাকে ছেদিতাংশ আকার কেন বলবো? এক্সের নিচে যেটা আছে এক্স অক্ষকে কি বলতো মূলবিন্দু থেকে এতটা দূরত্বে ছেদ করেছে এক্স অক্ষকে। ওয়াইয়ের নিচে যেটা আছে ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে এতটা দূরত্বে ছেদ করেছে। মানে এই সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a,0, আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে 0,b বিন্দুতে ছেদ করে। এক্সের নিচে এ আছে কি না, ওই জন্য a,0, ওয়াইয়ের নিচে যেহেতু বি আছে 0,b, ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে আর এক্স অক্ষকে a,0 বিন্দুতে ছেদ করে। সিম্পলভাবে আমি দেখাতে চাই, তাহলে একটা সরলরেখা এরূপ যদি থাকে তাহলে সেই সরলরেখাটা কি এক্স অক্ষকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে ছেদ করেছে। তাহলে এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে। এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে কি না, তার মানে কি বলতো x/a দিয়ে বোঝানো হচ্ছে যে মূল বিন্দু থেকে a একক দূরে এক্স অক্ষকে ছেদ করে আছে। ওয়াই নিচে বি আছে কি না, তাহলে মূল বিন্দু থেকে b একক দূরে ওয়াই অক্ষকে ছেদ করে আছে, এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবার এই সমীকরণটা তৈরি হচ্ছে কিভাবে করে সেটা একটা জানার বিষয়, তাই না? তাহলে কিভাবে করে আমরা একটু জেনে নিই, মানে এই সমীকরণটা তৈরি হয় কিভাবে করে। এবার সমীকরণ তৈরি করার জন্য এটা একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ তৈরি করার জন্য আমরা কিভাবে করে তৈরি করব, ইন্টারসেপ্ট ফর্মে সাজানোর জন্য কি করতে হবে বলতো, ওই সরলরেখার উপরে অবস্থিত কোনো একটা বিন্দু নিয়ে নিতে হবে x,y, তবে আমরা সরলরেখার সমীকরণটা তৈরি করতে পারবো ইন্টারসেপ্ট ফর্মে। তাহলে চলো কিভাবে করে হয়। আমরা এই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টেনে নিলাম। লম্ব যদি টেনে নিই তাহলে কি বলতো, আমরা এখান থেকে এই বিন্দুটা যদি x,y, তার মানে এখান থেকে এটুকু কত বলতো, আমরা x একক এসেছি, আর এখান থেকে এটুকু কত একক এসেছি বলো তো, y একক। এবার এইটুকু যদি x হয় আর এই পুরোটা যদি a হয়, তার মানে এখান থেকে এটুকুটা হচ্ছে কি বলতো, a থেকে যদি আমি x-কে বাদ দিই তবে এটা হবে, তার মানে হচ্ছে a - x। এখান থেকে এই যে এখান থেকে এটুকু হচ্ছে a - x। ঠিক আছে, এবার যেহেতু x অক্ষের উপরে y অক্ষ তো লম্বভাবেই থাকে, আর এটা যেহেতু লম্ব, তাহলে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের মানে এটা বাহুর কোনো একটা বিন্দু দিয়ে মানে অ্যাকচুয়ালি কি বলতো, এটা সরলরেখার সাথে এটা সরলরেখার সমান্তরাল। তো একটা ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরালে অন্য একটি সরলরেখা অপর দুই বাহুকে যদি ছেদ করে থাকে তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ হয়, বুঝলে? এটা কিন্তু নিচু ক্লাসে আমরা থ্যালাসের উপপাদ্য যখন আমরা প্রমাণ করতে গিয়েছিলাম, থ্যালাসের মানে সদৃশতার চ্যাপ্টারে তোমরা এগুলো জিনিসগুলো কিন্তু শিখেছ। তো আমরা কি লিখতে পারি বলো তো, যে বাহুগুলি অনুরূপ লিখতে পারি। মানে এখানে একটা ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এই ছোট ত্রিভুজটার সাথে এই মূল ত্রিভুজটা সদৃশ। এবার যেহেতু সদৃশ সেহেতু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে এই যে বাহু ওয়াই বাহুর সাথে অনুরূপ বাহু হচ্ছে বি, তাহলে y/b ইকুয়াল টু এখানে এই ছোট্ট বাহুটা হচ্ছে a - x বাই এই ত্রিভুজের বড় বাহুটা হচ্ছে a। এভাবে করে কি বলতো সরলরেখাটার সমীকরণ তৈরি, মানে সরি দুটো বাহুর অনুপাত লিখলাম, 3 নম্বর বাহুটার অনুপাত লেখা যায়, কিন্তু ওগুলো আমরা লিখতে গেলাম না, আর এটুকুই আমাদের দরকার। তাহলে আমরা এখানে যদি এরকম করি, কোনাকুনি যদি একটু গুণ করে নিই তাহলে কি হবে, কোনাকুনি গুণ করার দরকার না, একটা কাজ করি আমরা, y/b ইকুয়াল টু a দিয়ে উপরেটাকে ভাগ আছে, তার মানে কি উপরে দুটো পদকে ভাগ করতে হবে, তাহলে a দিয়ে a কে একবার ভাগ মাইনাস x কে a দিয়ে ভাগ, এ -x/a এটা এপারে এসে কি হয় বলো তো, প্লাস x/a হবে, আর এপারে প্লাস y/b তো আছেই, আর সমানের ওপরে a/a মানে 1টা পড়ে থাকলো। তাহলে দেখো এই মানে এই আকারটা চলে এসেছে। তাহলে
বিষয়টা হচ্ছে এখানে যেটা আমরা জানলাম যে এটা কি বলতো, এটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ, বিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। আর ওই ছেদিতাংশ থেকে আমরা ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে সরলরেখাটা। এটা থেকে ওয়াইয়ের নিচে যেটা আছে ওটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ অর্থাৎ বি। এই বি দিয়ে কি বলতো আমরা সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি যে ওয়াই অক্ষকে যে বিন্দু, সরলরেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। এবার কাহিনীটা হচ্ছে যদি সরলরেখা যদি মূল বিন্দুগামী হয়, মানে ওই সরলরেখাটা এরকমভাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করলো না, মূল বিন্দু মানে মূল বিন্দু দিয়ে একেবারে মূল বিন্দু দিয়ে যদি যাই, মূল বিন্দু দিয়ে যদি যাই সরলরেখাটা, তখন কিন্তু আমরা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ তৈরি করা যাবে না। কেন বলো তো? তখন এ এর মান 0, বি এর মানও 0, এর মানটাও 0 হয়ে যাবে, বি এর মানটাও 0 হয়ে যাবে। আর এর মান 0 মানে কি x/0, তখন x/0 কি x/0 যদি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আনডিফাইন্ড, প্লাস y/0 যদি হয়ে যায় আনডিফাইন্ড ইকুয়াল টু 1 হয় কোনোদিন? এগুলো আমরা ডেফিনেশনে দিতে পারবো না। সেহেতু যদি সরলরেখাটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে ছেদিতাংশ আকার তৈরি করা যাবে না, ইন্টারসেপ্ট ফর্ম তৈরি করা যাবে না। সিম্পল। চলো একটা সমীকরণ নিচ্ছি। হ্যাঁ চলো একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও 2x + 3y = 12, একটা সরলরেখা, ঠিক আছে? তাহলে কি করি বলো তো, এই ফর্মে নিয়ে আসি, মানে এই ইন্টারসেপ্ট ফর্মের আকারে, মানে ছেদিতাংশ আকারে আমরা এই সমীকরণটাকে নিয়ে যাব। কিভাবে করে নিয়ে যাব? এই যে 12-র সাথে কিছু গুণ নেই, তার মানে 1 গুণ হয়েছে, 1-এর সাথে 12 গুণ হয়েছে, এবারে সে কী হবে? ভাগ হবে। তাহলে 2x + 3y/12 = উপরে 1, ওপরে 1 রেখে এবারে নিয়ে চলে আসতে হবে। এবার গুণের আকারে লিখতে হবে এবং এবারে এসে যেন ভাগ হয়। 12 দিয়ে একেও ভাগ হবে, 12 দিয়ে একেও ভাগ হবে, তার মানে 2x/12 প্লাস হচ্ছে 3y/12 = 1। এই 2 আর 12কে যদি আমরা কাটাকুটি করি তাহলে উপরে হবে x, 2 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 6 হবে, প্লাস 3 দিয়ে যদি 12কে আমি কাটি তাহলে কি হবে বলো? 4, আর উপরে হয়ে গেল y = 1। তাহলে x এর নিচে 6 আর y এর নিচে 4, তার মানে x অক্ষের ছেদিতাংশ হচ্ছে 6 আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে 4। কিন্তু তোমাকে যদি আমি বলি যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে বলবা 6,0 বিন্দুতে ছেদ করে। y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সরলরেখাটি, বলবা যে 0,4 বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত জিনিসগুলো, এটা একটা এক্সাম্পল আমি দিলাম। হ্যাঁ, তাহলে এবার আমরা অভিলম্ব আকারটা আমরা জেনে নেব। কোন একটা সরলরেখার সমীকরণ কোন একটা সরলরেখার অভিলম্ব আকারের সমীকরণ কি হবে সেটা আমরা জেনে নিই। x অক্ষ, y অক্ষ, আর x অক্ষ আর y অক্ষকে ছেদ করেছে এমন একটা সরলরেখা। এটা এই সরলরেখার উপরে মূল বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, মূল বিন্দু থেকে যদি কোনো লম্ব অঙ্কন করি, এটা হচ্ছে মূল বিন্দু, আর এই লম্বটার দৈর্ঘ্যটা আমরা নিয়ে নিলাম p, আর লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে আছে। ঠিক আছে? তখন এই সরলরেখার সমীকরণটা কি হবে? সরলরেখার সমীকরণটা হবে x cos আলফা প্লাস হচ্ছে y sin আলফা = হচ্ছে p। এটা হচ্ছে সমীকরণটির অভিলম্ব আকার। সরলরেখার সমীকরণটির অভিলম্ব আকার হচ্ছে এটাই। এবার কিভাবে করে তৈরি হলো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কিভাবে করে তৈরি হলো সেটা হচ্ছে একটা পয়েন্ট। এবার এই সরলরেখার আমরা সমীকরণটাকে আমরা এখান থেকে এটুকু নিয়ে নিচ্ছি a একক, আর এখান থেকে এটুকু নিয়ে নিচ্ছি
বি একক। ঠিক আছে, এখান থেকে এটুকু এ একক নিয়ে নিলাম, এখান থেকে এটুকু আমরা বি একক নিয়ে নিলাম। তাহলে এই সরলরেখার সমীকরণটা যেটা হবে সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হোল 1 কিছুক্ষণ আগে আমরা তৈরি করলাম। এক্স অক্ষের ছেদিত অংশ, এটা একটা সরলরেখা, তার মানে এই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে, এই বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করেছে। এইটুকু দৈর্ঘ্য যদি এ হয়, তার মানে এ হচ্ছে সরলরেখাটার মানে এক্স অক্ষের মানে এ হচ্ছে ওই সরলরেখার ছেদিতাংশ, সরি এক্স অক্ষের ছেদিতাংশ, আর এটুকু হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ আর ওয়াই অক্ষের ছেদিতাংশ দিয়ে কী বলতো আমরা সরলরেখার সমীকরণটা তৈরি করলাম। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে এটুকু কি বলতো, এটুকু হচ্ছে আলফা। তাহলে এইটুকু যদি আলফা হয়, এইটুকুটা কি হবে, পুরো অ্যাঙ্গেলটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, এটুকু যদি আলফা হয়, এটুকু হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। লেখার জায়গা হবে না, এই কোণটাকে আমরা বলবো, এটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। একটু সাইডে লিখে দিলাম। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এখানে আমরা এর জায়গায় কিছু একটা বসাবো। এখন সমীকরণটাকে জাস্ট মনে রাখো, এই যে এই আলফার সাপেক্ষে, এই আলফা কোণটার সাপেক্ষে বলো তো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ না? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কোন কোণটা সমকোণ? এই যে এই কোণটা সমকোণ। তাহলে এই কোণটা সমকোণ, ঠিক আছে, সে ওই জন্য এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই কোণের সাপেক্ষে পিটা কি, সূক্ষ্মকোণটার সাথে যে বাহুটা লেগে থাকবে সেই বাহুটাকে আমরা বলবো কি বলো তো, ভূমি। তাহলে এই আলফার সঙ্গে পি বাহুটা লেগে আছে, তার মানে এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে পিটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে আছে এ বাহুটা, তার মানে কি বলতো, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি ভূমি বাই অতিভুজ যদি করি, মানে পি বাই এ যদি করি, ইকুয়াল টু কি তাহলে হবে কস আলফা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আলফা আর কসের এ আর কস আলফার জায়গাটাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি। তাহলে পি বাই কস আলফা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে বলো, ইকুয়াল টু হচ্ছে এ আর কস আলফার জায়গাটাকে এক্সচেঞ্জ করলাম। ঠিক আছে, এবার এটা এই যে এখানে একটা ত্রিভুজ আরও দেখতে পাচ্ছি আমরা, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার এটা একটা সূক্ষ্মকোণ। কেন সমকোণী? এই যে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, ওই জন্য এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এটা কোণের সাপেক্ষে এটা পিটা হচ্ছে ভূমি আর বিটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এটা কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা যেহেতু অতিভুজ, সেহেতু আমরা কী লিখবো বলো, এক্ষেত্রে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে পি বাই বি ইকুয়াল টু কী লিখবো, কস থিটা। এই যে থিটার জায়গাতে মানে কোণের জায়গাতে 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এবার পি বাই বি ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে পি বাই বি ইকুয়াল টু কস 90 ডিগ্রি আলফা মানে কি বলো তো, সাইন আলফা। এটা পুরো কোণের থিওরি থেকে আমরা শিখেছিলাম ক্লাস 10-এ থাকতে লেগে। তাহলে আমি বি আর সাইন আলফার জায়গাটাকে এক্সচেঞ্জ করে নিচ্ছি। তাহলে পি বাই সাইন আলফা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে বলো, বি দাঁড়াচ্ছে। তাহলে বি এর মান পি বাই সাইন আলফা আর এ এর মান পি বাই কস আলফা। এই এ এর মান আর বি এর মানগুলো এখানে আমরা বসিয়ে দিই। তাহলে এক্স বাই এর জায়গাতে এর মানটা কি আমরা পেয়েছি, পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই বি এর জায়গাতে বি এর মানটা পি বাই সাইন আলফা ইকুয়াল টু, এবারে কি থাকলো, 1 পড়ে থাকলো। আমরা কি করি, নিচের ভগ্নাংশ উল্টিয়ে গুণ করে নিই উপরে। তাহলে এক্স কস আলফা বাই নিচে পি প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা আর নিচে হচ্ছে পি ইকুয়াল টু কী দাঁড়ালো বলো, 1। এই যে লসাগুটা যেহেতু দুটোর ক্ষেত্রে নিচে পি আছে, তাহলে লসাগু পি হবে। তাহলে এক্স কস আলফা
বাই সরি লসাগুটা কী হবে, লসাগুটা হবে পি। আর যেহেতু লসাগু যেহেতু দুটো, এক্ষেত্রে কী হবে, দুটোর ক্ষেত্রে একই জিনিস ছিল, লসাগুর জন্য ওটাই হলো। তখন কি বলো তো, এক্ষেত্রে উপরে কিছু চেঞ্জ হবে না, প্লাস ওয়াই সাইন আলফা। এগুলো নিচু ক্লাসের ক্যালকুলেশন, এগুলো নিয়ে আমি বেশি মাতামাতি করতে গেলাম না। তাহলে পিটা পুরোটার সাথে ভাগ হয়েছে, অনুপারে গিয়ে কী হবে বলো, গুণ হবে না। তাহলে কী দাঁড়াবে, যে এখানে থাকলো এক্স কস আলফা এখানে ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কী দাঁড়াবে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা। আর এই পি টাইপারে ভাগ হয়েছে, এপারে এসে গুণ হয়ে গেল পি একে পি। তাহলে বলো তো এই যে যেটা সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণটা প্রথমে বলেছিলাম না, অবিলম্ব আকারে ওই সরলরেখাটার সমীকরণ। তাহলে এভাবে করে তৈরি হলো। আর একবার এক্সপ্লেন করছি আমি জিনিসটা বোঝানোর জন্য। দেখো আমি বললাম অবিলম্ব আকারে এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। পিটা হচ্ছে ওই সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব। যে সরলরেখার অবিলম্ব আকারে যেটা সমীকরণ আমি বলছি, ওই সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে পি, আর মূল বিন্দু থেকে লম্বটা হচ্ছে পি। আর ওই লম্ব এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, তখন অবিলম্ব আকারে সমীকরণটা হবে এটা। এবার কোনো একটা সরলরেখা যদি অবিলম্ব আকারে যদি কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যদি ছেদ করে থাকে, তাহলে আমরা এক্স অক্ষের ছেদিতাংশ আর ওয়াই অক্ষের ছেদিতাংশকে নিয়ে একটা সমীকরণ তৈরি করতে পারি। এটা আমরা এর আগের থিওরিতে জানলাম। এক্স অক্ষের ছেদিতাংশ আমরা এ নিলাম আর ওয়াই অক্ষের ছেদিতাংশ আমরা বি নিলাম, সেটা দিয়ে আমরা সমীকরণ তৈরি করলাম। এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। এবার এক্স অক্ষের ছেদিতাংশ এ সমান আমরা পেলাম কি বলো, পি বাই কস আলফা। আর ওয়াই অক্ষের ছেদিতাংশ বি সমান আমরা পেলাম পি বাই সাইন আলফা। ঠিক আছে, এই এ এর মান আর বি এর মানটা এখানে জাস্ট আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এ এর মান আর বি এর মান বসিয়ে জাস্ট আমরা ক্যালকুলেশন করলাম, বাস কি বলো তো অবিলম্ব আকারে যে সরলরেখার সমীকরণ সেটা চলে আসলো। এবার এইটুকু কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এটা হচ্ছে আমরা এইটুকু আলফা যেহেতু এটি 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, মানে এটা কোণের সাপেক্ষে কি বলতো, আমরা জাস্ট ভূমি বাই অতিভুজের সম্পর্ক তৈরি করলাম, ওই জন্য কস আলফা। এটুকু এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা, যেন কস থিটার সম্পর্ক আমরা প্রকাশ করলাম। এখানে কস থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস আলফা আছে, 90 ডিগ্রি মাইনাস আলফা কস 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা। এটা হচ্ছে নিচু ক্লাস 10-এ আমরা পুরো কোণের চ্যাপ্টারে শিখেছিলাম। ঠিক আছে, কস 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু সাইন আলফা, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কস আলফা। এই হচ্ছে বিষয়, এগুলো জিনিস নিচু ক্লাস আমরা শিখেছি। ঠিক আছে, এই হচ্ছে অবিলম্ব আকারে সরলরেখার সমীকরণ, বা এটাকে আমরা বলি কোনো সরলরেখার নর্মাল ফর্ম বা অবিলম্ব আকার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়।